জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের উপর যেসব অভিযোগ আপত্তি জমা পড়েছে ইসিতে সেই অভিযোগ আপত্তি নিয়ে গত ৩ দিন ধরে শুনানি করছে নির্বাচন কমিশন। এর মধ্যে ঘটেছে অপ্রীতিকর ঘটনাও। আগামীকাল শেষ হবে সীমানা পুনর্নির্ধারণের এই শুনানি নিষ্পত্তি। দর্শক, আজকের ভোটে টেনে কথা বলবো এই প্রসঙ্গে। স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা বিষয়ের নাম দিয়েছি সীমানা ও শুনানি। গত 3 দিন আজকে পর্যন্ত যেই সব শুনানি নিষ্পত্তি হয়েছে আমরা সেগুলো একটু দেখে নিতে চাই পর্দায়। গত 3 দিনে কতগুলো আসনের সীমানা নিয়ে শুনানি নিষ্পত্তি হয়েছে আমরা যদি দেখি, প্রথম দিন অর্থাৎ 24 আগস্টে 6টি জেলার 18টি আসনের উপর যেসব আপত্তি জমা পড়েছে, 429টি আপত্তি জমা পড়েছিল, 382টি পক্ষে পরামর্শ এসেছে, মোট 1811টি নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। আর গতকাল অর্থাৎ 25 আগস্ট 9 জেলার 20টি আসনে আপত্তি জমা পড়েছিল 238টি এবং পরামর্শ এসেছে 275টি, মোট 513টি অভিযোগ আপত্তি নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। আর আজকে নির্বাচন কমিশন 6টি জেলার 28টি আসনের বিপরীতে 259টি আপত্তি জমা পড়েছে এবং পরামর্শ এসেছে 50টি, মোট 309টি শুনানি নিষ্পত্তি নির্বাচন কমিশন করেছে। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আমরা যেই কথাগুলো বলছিলাম, যে আলোচনা করছিলাম, আজকে নির্বাচন কমিশনের ঢাকা অঞ্চলের সীমানা নিয়ে শুনানি হয়েছে। ঢাকা অঞ্চলের সীমানা নিয়ে শুনানিতে অংশগ্রহণ করে সংক্ষুব্ধ ব্যক্তিরা কিছু কথা বলেছেন, আমরা সেই কথাগুলো শুনে আসতে চাই। আমাদের এই আসনটিকে 2 ভাগে বিভক্ত করে ফেলে, তবে আমরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং ভৌগোলিকভাবে আমাদের নারায়ণগঞ্জ সদর আসনের যেই ভোটার বাসিন্দারা আমরা বঞ্চিত হব। সোনারগাঁ বা তথা যে কোনো উপজেলাকে নিয়ে সংযোজন বা বিয়োজন হয় তাহলে সেটা সমস্যা বাড়াবে তো কমাবে না। 3টি থানা নিয়ে আমাদেরকে 5 আসন করার প্রস্তাব করা হয়েছে। আমরা এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। নাঙ্গুল 5 আসন পূর্বের অবস্থায় নাঙ্গুল সদর থানা 8টি ইউনিয়ন, সদর উপজেলা 2টি ইউনিয়ন, বন্দর উপজেলা বন্দর থানা 9টি ইউনিয়ন এবং বন্দর উপজেলা 5টি ইউনিয়ন নিয়ে যে পূর্বের অবস্থা ছিল, আমরা এই পূর্বের অবস্থা থাকতে চাই। সীমানা এবং শুনানি নিয়ে আজকে আমরা যে আলোচনা করছি, এই আলোচনার জন্য আমাদের ভোটের ট্রেনের আজকের পর্বে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। একই সঙ্গে আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের ভোটের ট্রেনে। আমি কোনো ভূমিকা না করেই সরাসরি আলোচনায় চলে যেতে চাই। সীমানা নিয়ে গত 3 দিন ধরে শুনানি চলছে। এর আগে সাধারণত এই ধরনের ঘটনা আমরা খুবই কমই দেখেছি, একেবারে নাই বললেই ভুল হবে। কিছু হয়তো ঘটনা ঘটেছে, তবে একটি বলা যায় যে উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেছে সীমানা পুনর্নির্ধারণের যে শুনানির প্রথম দিনে। ব্যারিস্টার রুমিন ফারহান বিএনপি নেত্রী, তার সঙ্গে একটি ঘটনা ঘটেছে, তার উপস্থিতিতে একটি ঘটনা ঘটেছে। সেখানে আমরা দেখেছি এনসিপি এবং বিএনপি পরস্পরকে দোষারোপ করেছে। এমনকি বিএনপি নেত্রী রুমিন ফারহান তিনি বলেছেন বিএনপি নেতাকর্মীরা তাকে ধাক্কা দিয়েছে। এই যে সীমানা নিয়ে যে শুনানি, এটা নিয়ে যখন আমরা মাঠ পর্যায়ে তৃণমূলের প্রান্তিক মানুষের সঙ্গে কথা বলছি, তারা আমাদেরকে বলছে যে আসলে এই বিষয়টি এখনই যদি এই অবস্থা হয় তাহলে ভোটের ব্যালট বাক্স নিয়ে কি অবস্থা হবে, নির্বাচনের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে সীমানা এবং শুনানি নিয়ে যে পরিস্থিতি, এটিকে কিভাবে মূল্যায়ন করছে বিএনপি। আমি শুরুতে এই প্রশ্নে যেতে চাই হাবিবুর রহমান হাবিব ভাইয়ের কাছে। হাবিব ভাই, বিএনপি এই বিষয়টাকে কিভাবে দেখছে? আপনাকে ধন্যবাদ। এ পর্যন্ত শুনানি হয়েছে কতটা? এ পর্যন্ত অনেকগুলো শুনানি হয়ে গেছে। কয় জায়গায় এমন ঘটনা ঘটেছে? এক জায়গায়, তার ভিতরে একটা জায়গায় একটা ঘটনা ঘটেছে। এটাতে কি বোঝা যায়? একটা জায়গায় ঘটেছে বলতে আরো জায়গায় ঘটেছে হাবিব ভাই, আরো অনেক জায়গায় ঘটেছে, কিন্তু এটি বেশি প্রচার হয়েছে, এটি সামনে এসেছে। আরো অনেক সীমানা নিয়েই আমরা দেখেছি নির্বাচন কমিশনের শুনানি। এটা তো ভোটের ব্যাপার না, এটা তো না। সেখানে রুমিন ফারহানা যে কথাটা বলেছে আমি শুনেছি, তার বক্তব্যটা শুনেছি যে আমার কর্মীরা ধাক্কা দিয়েছে। সেখানে এখন কোন পজিশনে ধাক্কা করেছে আমি তখন ছিলাম না, সেটা হয়তো যে কোনো কারণে সংক্ষুব্ধ হতে পারে। আর একই এলাকা যদি হয়ে থাকে পাশাপাশি, তো এইটার সাথে ভোটের মাঠে ভোটের পরিবেশ
এর সাথে এটা তুলনা করার কোনো দরকার নাই তো। না, কিন্তু এখানে এই তো ধাক্কাধাক্কিটা চূড়ান্ত যদি পর্যায়ের আসলে নেতা ছিল যারা। ভোটের দিন যারা হয় নির্বাচন তাহলে করতে নির্বাচনে চায়। কি অবস্থা হবে হাবিব ভাই? না, ভোটের দিন হবে কেন? ভোটের দিন হবে কেন? ভোটের দিন কেন হবে? ভোটের দিন হওয়ার এবার কোনো সম্ভাবনা নেই, কোন রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো দল নেই তো। আমার অতীতে যেটা হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতায় একটা দল ছিল, জাতীয় পার্টির সঙ্গে জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, তখন নির্বাচন হয়েছে, তারা ওটা করেছে। এই যে বিগত সরকারের 2008 সালে যে নির্বাচনটা হয়েছে, সেখানেও কিন্তু কারচুপি হয়েছে, সূক্ষ্ম কারচুপি করেছে। সেখানে সেনা সমর্থিত সরকার আওয়ামী লীগকে জিতানোর জন্য 10% ভোট কেটে রেখেছিল বলে সবাই মনে করে, যেখানে 86% ভোট কাস্ট হয়েছিল। এরপরে যখন দলীয় সরকার নির্বাচন হয়েছে, তারা ভোট কেন্দ্রে যেতে দেয়নি তো। 153টা আসনে তো বিনা ভোটে নির্বাচিত হলো, বাদ বাকিগুলিতে এমনি এমনি হলো। 2018 সালে তারা রাতের বেলা ভোট করে নিয়ে গেছে, 2024 সালে তারা একটাবার করেছে। তো এখানে তো এবার কোনো দল ক্ষমতায় নেই, অতএব এখানে ভোট কারচুপি করার কোনো সুযোগ নেই, অতএব ধাক্কাধাক্কি হওয়ার কোনো সম্ভাবনা নেই। জি, এটার আমি সাথে এটা একটু মেলানোর কোনো সুযোগ আছে বলে আমি জি, মনে করি না। আপনি বলছেন ধাক্কাধাক্কি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি একটু এনসিপি নেতা জয়নাল আবদিন শিশির আপনার কাছে একটু যেতে চাই। জয়নাল আবদিন শিশির, আমরা দেখেছি এই ঘটনার পর নানাভাবে ব্যারিস্টার রুমিন ফারহান সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। আজকে এ প্রসঙ্গে কথাও বলেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি তাকে যাতে সাইবার বুলিং না করা হয় এই আহ্বান জানিয়েছেন। এই ঘটনাটাকে কিভাবে মূল্যায়ন করছে এনসিপি? আমি যেই প্রশ্নটি একই প্রশ্ন করেছিলাম হাবিব ভাইয়ের কাছে, আপনার কাছেও প্রশ্নটি রাখতে চাই। প্রথমত হচ্ছে, আমরা ব্যারিস্টার রুমিন ফারহানা যে অন ক্যামেরায় যে মব সন্ত্রাস, এটি সারা দেশবাসী লক্ষ্য করেছে এবং মানুষের দৃষ্টিগোচর হয়েছে। শুনানি যে জিনিসটি হয় সেটা একটা আদালতে বলা চলে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত থাকেন, অন্যান্য কমিশনার উপস্থিত থাকেন। শুনানি তো সাধারণত আদালতে হয় এবং অন ক্যামেরা, এখানে যাতে অন ক্যামেরা ছিল, অন ক্যামেরায় এই হামলাটা হয়েছে, মব সন্ত্রাস হয়েছে এবং রুমিন ফারহানার নির্দেশে তার হাতের আঙ্গুলের ইশারায় হামলা করা হয়েছে এনসিপি নেতা আতাউল্লাহকে। তিনিও ব্রাহ্মণবাড়িয়ার একটি আসনের প্রার্থী। আমরা এই ঘটনার জন্য রুমিন ফারহানার শাস্তি দাবি করেছি। আমরা বলেছি, প্রধান নির্বাচন কমিশনার তিনি বারবার দাবি করছেন তিনি বিএনপির আজ্ঞাবহ নন, তিনি বিএনপির দপ্তর সম্পাদক নন, তিনি বিএনপি মুখী নন, তিনি একজন স্বাধীন নির্বাচন কমিশনার এবং তিনি একজন সক্ষম নির্বাচন কমিশনার। তো আমরা দাবি করেছি, রুমিন ফারহানার মতো এরকম যদি লোক অন ক্যামেরায় প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে একজন প্রার্থীর উপরে এভাবে সন্ত্রাসী হামলা করে, তাহলে নির্বাচন কমিশন যদি বিচার না করে, তাহলে তো এটা তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। আর নির্বাচন কমিশন যদি তাকে স্বাধীন মনে করতে চায়, তাহলে রুমিন ফারহানাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে তিনি প্রমাণ করতে পারতেন তিনি স্বাধীন এবং তার সক্ষমতা রয়েছে নির্বাচন করার জন্য। তিনি বিএনপির একজন তৃতীয় সারির রুমিন ফারহানাকে উনি আইনের আওতায় আনতে পারেন নাই, আইনের প্রতি শ্রদ্ধাশীল করতে পারেন নাই, আইনের প্রতি বাধ্য করতে পারেন নাই। আমরা এই নির্বাচন কমিশনের প্রতি হতাশ। আমরা মনে করি এই নির্বাচন কমিশন আসলে উনি মূলত বিএনপির একজন দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করছেন। উনি বিএনপির সারাদিন দালালিতে ব্যস্ত এবং উনার দ্বারা বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না এবং উনার অধীনে যে নির্বাচনটি হবে আগামীতে, এটি যদি এইভাবে চলতে থাকে তাহলে মনে করবেন বাংলাদেশের ইতিহাসে, 54 বছরের ইতিহাসে সবচেয়ে বাজে নির্বাচন হবে। এটা কোনো নির্বাচনে হবে না, এটা হবে একটি ক্ষমতা হস্তান্তর। এবং প্রধান নির্বাচন কমিশন থেকে অন্য নির্বাচন কমিশনদের কোনো চরিত্রের মধ্যে কোনো নির্বাচন করার কোনো লক্ষণ নাই, আগ্রহ নাই। ওনারা চাচ্ছেন যেন তেনভাবে একটি ক্ষমতা হস্তান্তর করতে। ওনারা আসলে নির্বাচন বলতে যে একটি নিরপেক্ষ এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা, ওই নির্বাচনের দিকে ওনাদের কোনো মনোযোগ নেই। তার মানে ওনারা নির্বাচনটা চাচ্ছেন না, ওনারা চাচ্ছেন বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করতে। আর আমি বর্তমান সরকারকে বলবো, উনি যে বললেন, হাবিব ভাই বললেন এখন রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো দল নাই, এটি একটি স্রেফ জনগণের সাথে প্রতারণা। আমরা মনে করি লন্ডন বৈঠকের পরে এই সরকারটি আর নিরপেক্ষ নাই, এটি একটি বিএনপির সরকার হয়ে গিয়েছেন। তারেক রহমানের সাথে বৈঠকের পরে এই সরকার বিএনপির কথা ছাড়া এক পাও সামনে আগায় না। তারেক রহমানের ডিরেকশন যা দেয় তাই বাস্তবায়ন হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা বর্তমানে হচ্ছে বিএনপির মহাসচিবের ভূমিকার মতন। তিনি কোনো কিছু এক্সিকিউট করতে পারেন না, তার উপরে বিএনপি চাপিয়ে দেয়, সেগুলোই তিনি এখানে অ্যাপ্লাই করেন। তিনি জনগণের সাথে প্রতারণা করেছেন। সুতরাং তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস বড় জোরে বিএনপির মহাসচিবের ভূমিকা পালন করছেন এবং তার সিদ্ধান্ত নেওয়ার কোনো আমরা অধিকারে দেখছি না বা তার সিদ্ধান্ত নেওয়ার কোনো সক্ষমতাই দেখছি না।
বাংলাদেশের যে আগামীতে যে সংকটটি হবে সেটি হবে আবার একটি 111-এর মতো করে ক্ষমতা হস্তান্তর। এখানে আসলে কোনো নির্বাচন করতে চাচ্ছেন না এই ইলেকশন কমিশন, এবং বিএনপিও এই দেশের মানুষের ভোটের প্রতি সম্মান দেখানোর ন্যূনতম আমরা লক্ষণ দেখছি না। তাদের চরিত্রে কোনো পরিবর্তন আসেনি, বরং তারা প্রধান নির্বাচন কমিশনারের সামনে একটি শুনানির মতো জায়গা, যেটা আদালত বলা চলে, সেখানে একজন প্রার্থীকে হত্যার উদ্দেশ্যে হামলা করে, এবং আমাদের যে সিনিয়র নেতা আতাউল্লাহকে কিন্তু মাটিতে ফেলে পিষ্ট করা হয়েছে। জনাল আব্দিন শিশির, আপনাকে একটু থামাই, আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই, এটি কি একটু বেশি বলে ফেললেন না যে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে? আসলে কি হত্যার উদ্দেশ্যে, নাকি এটা এক ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আপনারা এই ধরনের কথাগুলো বলছেন? আমি বলতে চাই, রুমিন ফারহানার বিগত কয়েকদিনের কর্মকাণ্ড সরাসরি সন্ত্রাসী। উনি ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা আটকিয়েও আমাদের নেতাদেরকে হামলার হুমকি দিয়েছেন, রাস্তায় অগ্নি সন্ত্রাস করেছেন, রাস্তাঘাটে উনি আগুন লাগিয়ে দিয়েছেন, তা একটু জ্বালাইয়া রাস্তাঘাট বন্ধ করে উনি এনসিপি নেতাদেরকে পেলে মারবেন, আতাউল্লাহকে দেখে নেবেন। আতাউল্লাহকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, যে আমাদের যে প্রার্থী, উনি তো হত্যার হুমকি দিচ্ছেনই। উনি আমাদেরকে বলছেন আমরা ফকিন্নির বাচ্চা, আমরা বস্তির ছেলে। ওনার মুখের ভাষা হচ্ছে এমন, আপনি বুঝতে পারেন ওনার উগ্রতা কোন লেভেলে গিয়েছে, এবং ওনার এই সন্ত্রাসী আচরণ এবং সন্ত্রাসী ওনার যে অ্যাপ্রোচ, এটা বাংলাদেশের মানুষের জন্য কত বেশি অপমানজনক। আমি একটু আপনার এই প্রশ্নটা নিয়ে হাবিবুর রহমান হাবিব ভাইয়ের কাছে একটু আসতে চাই। হাবিব ভাই, জয়নাল আবদিন শিশির অভিযোগ তুলেছেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছেন না। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ আচরণ না করে, তার মতে, জয়নাল আবদিন শিশিরের বক্তব্য মতে, যদি আসলেই নির্বাচন কমিশন বিএনপির আজ্ঞাবহ হয়ে যায়, তাহলে কি আমরা অতীতের যে 3টি নির্বাচন দেখেছি এইরকমই কোনো নির্বাচন হতে যাচ্ছে? আমি প্রথমে আপনাকে আপত্তি জানিয়েই বলি, আমরা তো বয়স্ক মানুষ, 70 বছরের উপর বয়স হয়ে গিয়েছে। আমি এই জন্য যখনই কোনো মিডিয়াতে যাই, আমি তখন বলি যে ভাই, আমাদের কাছাকাছি বয়স এরকম ধরনের কাউকে আমাদের সাথে দিলে ভালো হয়। কারণ আমাদের চিন্তা চেতনার সাথে এখন ইয়াং জেনারেশন চিন্তা চেতনা অনেকখানি পার্থক্য আছে। তারা অনেক ফাস্ট, তারা অনেক মেধাবী, এখন তাদের চোখে অনেক কিছুই ধরা পড়ে। আর আমার মতো বয়সের কাছাকাছি মানুষ হলে, আমার সাথে চিন্তা চেতনার মিল হলে কথা বলতে আমার সুবিধা হয়। এই জন্য বারবারই কিন্তু আমি বলি যে মিডিয়াতে আমি যাই, তখনই বলি যে আপনারা আমার সাথে এমন কাউকে দিবেন না যেখানে আমিও বিব্রত যেন না হয়, আমার ছোটো ভাইয়েরা যেন বিব্রত না হয়। আপনাদের এখানে আমি আরেকটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমি বলেও দিয়েছিলাম, তারপরেও সেখানে আপনার ইনকলাব মঞ্চের একজন ছিলেন, সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটার মধ্যে হয়েছে। আমি কোনোদিনও টকশোতে গিয়ে আমি উচ্চবাচ্য করি না, কারোর গালাগালি করি না, কারোর বিরুদ্ধে খারাপ ভাষাও বলি না। তখন আমি কিন্তু অনলাইনে অনিয়ারে বলতে বাধ্য হয়েছিলাম, এই প্রডিউসার সাহেব, আপনাকে আমি কী বলেছিলাম, আপনি এমন একজনকে আমার সাথে বসিয়ে দিয়েছেন, আমার সাথে বয়সে মেলে না, কোনো দিকতে মেলে না, এ কী আচরণ করছে। অনলাইনে অনিয়ারে সবাই কিন্তু দেখেছে। তো আজকে আমার ভাই শিশির, ওরা সামনের দিকে এগিয়ে যাবে, ওদের আমি শুভকামনা করি। তো এখন ওর সাথে তো আমার কথাগুলো বলতে গেলে আমার জন্য খুব সমস্যা। আমি এইটুকু শুধু বলতে পারি যে রুমিন ফারহানা মানেই বিএনপি না। রুমিন ফারহানা তো শুধু আতাউল্লাহর সাথে যে ঘটনা ঘটেছে সেটি তো না। আপনি আমাকে কিন্তু প্রশ্ন করেছিলেন আতাউল্লাহর সাথে কোনো ঘটনা ঘটার বিষয় না। আপনি আমাকে বলেছেন যে বিএনপি নেতাকর্মীরা, রুমিন ফারহানা বলেছেন আমি 15 বছর ধরে যে বিএনপির পক্ষে এত কষ্ট করলাম, কাজ করলাম, তারা আমাকে ধাক্কা দিয়েছে। আমি কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আমি প্রস্তুত ছিলাম। আমি মনে করি যে এই ধরনের কোনো ধরনের অশোভন ঘটনা ঘটা উচিত না, কি নির্বাচন কমিশনের ওখানে হোক, কি নির্বাচনের সময় হোক। আমি চাই দেশে একটা শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন হোক, নির্বাচন কমিশন আপনার নিরপেক্ষ ভূমিকা পালন করুক, আমি এটা চাই, এটা আমি প্রত্যাশাও করি। কারণ আমরা এই দেশে একটা নির্বাচন দেখতে চাই, বহুদিন এদেশে মানুষ নির্বাচনে ভোট দিতে পারে না। আমার যে শিশির ভাই, এরাও কিন্তু ভোট দিতে পারে না। বিগত 2-3টা টার্ম এদের যে বয়স, ওরা যখন ভোটার হয়েছে তখন থেকে কিন্তু ওরা ভোট দিতে পারেনি। ওরাও চায়, আমরাও চাই, সবাই চাই, দেশের মানুষ চায় একটা এমন পরিবেশে নির্বাচনটা হোক যে নির্বাচনে সবাই যেন ভোট দিতে পারে। বিএনপির নেতাদের ব্যাপারে আমি এটুকু শুধু বলতে চাই যে আমরা দীর্ঘদিন ধরে আমি ভোট দিতে দেয়নি, আগের দিন রাত্রে ভোট করে নিয়েছে বা একতরফা ভোট করে নিয়েছে বা 153টা বিনা ভোটদান নির্বাচিত হয়েছে, ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ দেয়নি।
এরকম পরিস্থিতি আমরা যেন সৃষ্টি না হয়, আমরা এটাই চাই। সবাই যেন ভোট দিতে পারে এবং ভোটের মাঠ জি আপনারা সমতল থাকে। হাবিব ভাই, আমি কেউ আরেকটু কাউকে আপনার কাছে ভোট একটু কেন্দ্রে প্রশ্ন দিতে রাখতে পারে চাই না। আবারও, যে আপনি যেটা বললেন যে আপনারা সেই পরিবেশই চান যে মানুষ যাতে ভোট দিতে পারে, বিশেষ করে জয়নাল আবেদীন শিশিরদের কথাই বলছেন, তারা ইতিপূর্বে ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকারও আপনারা চাচ্ছেন। কিন্তু যেই অভিযোগটি এনসিপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, জামায়াত ইসলামের পক্ষ থেকেও এই অভিযোগ করা হচ্ছে যে নির্বাচন কমিশন, জয়নাল আবেদীন শিশির যেটি বললেন যে দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করছে প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তিনি বললেন যে মহাসচিব বিএনপির। তো আসলে এই যদি অবস্থা তাদের পক্ষ থেকে আশঙ্কা করা হয়, এটি অবস্থা কিনা আমি একজন সাংবাদিক হিসেবে সেটি আমার পক্ষ থেকে বলার সুযোগ নেই। তাদের পক্ষ থেকে যদি এই ধরনের আশঙ্কা করা হয়, তাহলে এই নির্বাচনকে কিভাবে আসলে এই নির্বাচন কিভাবে উঠে আসবে আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আমি 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 উত্তরটা দেই। আমি ডক্টর ইউনূস স্যার, উনি আমাদের দেশের প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার, একটা নিরপেক্ষ অর্গানাইজেশন মনে করি আমি ওনাদেরকে বলবো, ওনাদের আচরণের মধ্য দিয়ে এনসিপিও যেন মনে না করেন উনি বিএনপির মহাসচিব, এবং নির্বাচন কমিশনকেও যেন এনসিপি বা জামাতের মনে না করেন ওরা বিএনপির দপ্তর সম্পাদক। আমি চাই ভুলভ্রান্তি হয়ে থাকলে সেগুলো শুধরে তাদের প্রতি তাদের আস্থা নিয়ে আসার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে বা নির্বাচন কমিশনকে আমি বলবো, প্রধান উপদেষ্টাকেও আমি বলবো যে সবাই মিলেই তো আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এই দেশে প্রধান উপদেষ্টা করেছেন, সরকারের প্রধান উপদেষ্টা উনি হয়েছেন, ওই বিশ্বাসটা উনি ফিরিয়ে নিয়ে আসুক, সবাই মিলে যেন ভোট কেন্দ্রে যেতে পারে। এনসিপি যেন মনে করে যা উনি নিরপেক্ষ আছেন, যেটা ভুলভ্রান্তি হয়েছে সেটা যেন ভবিষ্যতে না হয়। নির্বাচন কমিশনও যদি আর একটু বেশি কিছু করে এদের সাথে যদি সমন্বয় করে নিতে পারে না, নিক, আমি এটা চাই। এরা যেন না বলে যে নির্বাচন কমিশন বিএনপির দপ্তর সময় দায়িত্ব পালন করছে। ধন্যবাদ। জি ধন্যবাদ হাবিব ভাই, আপনাকে ধন্যবাদ। জয়নাল আবেদীন শিশির, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। একটু আগে খুব আক্ষেপ করে হাবিব ভাই বলেছেন যে তিনি আসলে তার বয়সী মানুষের সঙ্গে টকশো করতে চান। তো এনসিপির একেবারেই আমরা যদি প্রধান নেতা নাহিদ ইসলাম থেকে শুরু করে বেশিরভাগই আসলে বয়সে খুবই তরুণ, অনেকেই ছাত্র। তো এই ধরনের অভিযোগ বাংলাদেশের সিনিয়র রাজনীতিবিদরা বলছেন যে আপনাদের কাছ থেকে যথাযথ সম্মানটা আসলে তারা পাচ্ছেন না, আর আপনারা কথা বলার ক্ষেত্রে এই যে মুরব্বীদেরকে সম্মান করার যে একটি বিষয়, এইটা আপনারা দেখাচ্ছেন না। এইটা কেন? আমি এনসিপির কাছে কথা বলিনি তো, আমি এই কথা কি বলেছি? না না না, আমি বলছি যে বারবারই এই ধরনের কথা আসছে। হাবিব ভাই, আমি বলেছি আপনি বলেছেন যে আপনার বয়সী, এইজন্যই বলেছি। হ্যাঁ, আপনার বয়সী কারোর সঙ্গে বসতে চান, সেক্ষেত্রে আমি বলেছি বিএনপি নেতাদের হলে ভালো হয়। হ্যাঁ, ভালো হয়। আর বিএনপি নেতাদের কাছ থেকে বারবারই একটি কথা আসতেছে যে এনসিপি নেতারা এই যে বয়সে তরুণ, তারা আসলে সেভাবে কথা বলতে পারছেন না, অনেক সময় রাজনীতির মাঠ গরম করার জন্য কথা বলছেন। কি বলবেন এই প্রসঙ্গে জয়নাল আবেদীন শিশির? হ্যাঁ, প্রথমত হচ্ছে হাবিব ভাই যে জিনিসটি বললেন যে ওনাদের প্রতি সম্মান বা ওনাদের সম্মান আমরা ঘাটতি দেখাচ্ছি। আরে ভাই, আপনারা তো সম্মান চাচ্ছেন, সম্মান দিতে তো আমাদের কোনো সমস্যা নাই। আপনারা তো আমাদের রাজনৈতিক প্রতিযোগী, আমরা এখনও আপনাদেরকে সহযোদ্ধা মনে করি, প্রতিদ্বন্দ্বী এখনও মনে করি না। আমরা মনে করি ডেমোক্রেটিক প্রসেসে সবার অংশগ্রহণ করার সুযোগ আছে, আপনারা সেটাকে শ্রদ্ধা জানাবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত 1 বছরে আপনারা আমাদের প্রতি কয়টা হামলা করেছেন। নির্বাচন কমিশনারের সামনে হামলা করছেন, সেটা তো একটা বিষয়। এছাড়াও বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, বিশেষ করে জেলা পর্যায়ে অনেক জায়গায় আমাদের এনসিপি নেতাকর্মীদের উপরে বিএনপি হামলা, বাধা দেয়া, আমাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা, এগুলো তো অহরহ ঘটছে। আমরা তো অনেক নেতাকর্মী এখন আমাদের জানের নিরাপত্তার বিষয়টি সামনে এসে দাঁড়িয়েছে। আপনারা যদি ধরেন আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষের জানের নিরাপত্তা না দিয়ে উল্টো যদি আপনারা তার জান কবজের চিন্তা করেন, তাহলে মানুষ সম্মানটা কিভাবে দিবে? আমরা তো ভয় পাচ্ছি। আপনারা অলরেডি দলীয় কোন দলে আপনাদের 150 জন লোক নিহত হয়েছে 5 আগস্টের পর থেকে। তাহলে আপনারা যদি কোনোভাবে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আসতে পারেনও, তাহলে আপনারা অপোজিশনের উপর তো একই আচরণ করবেন। কারণ আপনাদের আচরণ একদিনে পরিবর্তন হয়ে যাবে, এটা তো আসলে ভাববার কোনো কারণ নাই, এবং এটা আমরা বিশ্বাসও করি না। কারণ আপনাদের একটা পুরাতন রাজনৈতিক দল, আপনাদের রাজনৈতিক সংস্কৃতি যদি এরকম হয়ে থাকে, তাহলে সেটা খুব রাতারাতি পরিবর্তন হবে না। আমরা আপনাদেরকে সম্মান করতে চাই, কিন্তু আমরা চাই আপনারা আপনাদের দলীয় নেতাকর্মীদের জানের নিরাপত্তা দিবেন। আপনারা এই যে 150 জন নেতাকর্মী খুন হয়েছে দলীয় কোন দল আধিপত্য এবং চাঁদাবাজি নিয়ে, এগুলো, এবং আপনারা পাশাপাশি যারা আপনাদের ভিন্ন মত আছে, যারা অন্য অন্য রাজনৈতিক দল করে, তাদের জানের নিরাপত্তাটাও আপনারা দিবেন। এভাবে যদি আপনাদের পক্ষ থেকে মানুষের হত্যার হুমকি পায়,
যেটা একটু আগে আমাকে উপস্থাপন বললেন আসলে কি হত্যার হুমকি ছিল যে আতাউল্লাহর উপরে যে ইসিতে, আর ভাই বিএনপির হাতে তো বিএনপির 150 লোক খুন হয়েছে আর দলীয় আধিপত্য মানে কে কেন্দ্র করে, তাহলে আতাউল্লাহ এখানে খুন হতে পারতেন না এনসিপি নেতা হওয়ার কারণে, সেটা ভাববার কারণ নেই। কারণ এটা তো আমরা দেখছি, নাহলে আতাউল্লাহ নতুন করে একটি সংখ্যা বৃদ্ধি পেতেন, মানে এখানে হয়তো বা 151 জন হইতেন, একজন বেড়ে, আর বেশি কিছু তো হতো না। আর আমরা নির্বাচন কমিশনের ব্যাপারে যে জিনিসটা আমরা বলে আসছি, দেখেন আমাদের দলীয় নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন ভয়াবহভাবে আমাদের হয়রানি করছে। আমরা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে খবর পাচ্ছি, আমাদের যেটা ফেসিস্ট আওয়ামী লীগ সরকারও এত মানে কঠোরতা আরোপ করেনি। আমাদের যারা আমাদেরকে সমর্থন করেছে এরকম 200 ভোটারকে ফোন দিয়ে নির্বাচন কমিশন অফিসে ডাকানো হচ্ছে এবং তাদেরকে বারবারে বলা হচ্ছে, আপনি এটা কি আসলে কি আপনার ফোন নাম্বার ঠিক আছে, আপনার বাড়ি কি জায়গায় থাকেন, নাকি আপনার ঢাকা চাকরি করেন, মানে যতভাবে নাজেহাল করা যায়। আমার কাছে কেন জানি মনে হচ্ছে নির্বাচন কমিশন আসলে এখানে নিরপেক্ষ আচরণ করছে না এবং এনসিপির প্রতি এত কিন্তু বৈরী আচরণ করছে এই কাজটা তো যে মাঠ বিএনপি পর্যায়ে নির্বাচন কমিশনের তো এটি আসলে কাজ যে তিনি আসলে যাচাই করবেন নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে, তিনি যাচাই করবেন না যে আসলে সঠিক ব্যক্তিটি কিনা, এটা তো তার আসলে একটি কাজ আমরা বলতে পারি। যাচাই উনি প্রথমত হচ্ছে ওনারা চাইছেন আমাদেরকে যতগুলো কাগজ যতজন ব্যক্তির উপস্থিতি আমরা সেটা করলাম, করানোর পরে বলতেছে ভোটারদেরকেও পর্যন্ত আপনার কমিশনের সামনে উপস্থাপন করেন। এটা তো এই নিয়মই ছিল না এবং এই আরপিও তো এই নিয়ম নাই। এবং ওনারা তো প্রথম যে ডিমান্ড ছিল যে আমার এই জিনিসগুলো রিকোয়ারমেন্ট, এগুলোর মধ্যে তো এভাবে ভোটারদেরকে হয়রানি করার কোনো কথা ছিল না। যে সমস্ত 200 ভোটার আমাদেরকে সমর্থন দিচ্ছেন, তাহলে এটা তো ওনার মানে এখতিয়ার বহির্ভূত হয়রানি এবং ওনার আরপিওর বহির্ভূত হয়রানি এবং রিকোয়ারমেন্ট বহির্ভূত উনি এই নাজেহালটা করছেন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওনারা বাংলাদেশ আসলে কোনো নির্বাচন চায় না। নির্বাচন যদি চাইতেন ওনারা এই যে নিবন্ধন প্রথাটা, দলীয় দল নিবন্ধন প্রথাটা, এটা তো 111-এর কালো আইন, এই আইনটা তো আগে বাতিল করতেন। দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচন কমিশন যে আইন, সেটা তো ফেসিড শেখ হাসিনার করা আইন। এই দুইটা আইন দিয়ে এনসিপিকে যে হয়রানিটা করছে, এর মধ্যে দিকে কোনোভাবে প্রমাণিত মানে মানে আর বাকি থাকে যে উনি আসলে এখানে লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছেন না। জি, আপনাকে একটু থামাচ্ছি জয়নাল আবদিন শিশির, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান, একই সঙ্গে যুক্ত আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির। আমরা দুজনের সঙ্গে আবারও আলোচনা করব। কথা বলছিলাম সীমানা ও শুনানি নিয়ে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। দর্শক, আমরা কথা বলছিলাম সীমানা ও শুনানি নিয়ে। আমরা শুরু থেকে জানাচ্ছিলাম যে এই সীমানা এবং শুনানি নিয়ে নির্বাচন কমিশনে নানা ধরনের ঘটনা ঘটছে। এই ঘটনাগুলোকে কিভাবে দেখছে প্রান্তিক মানুষ, নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে তারা কি ভাবছেন, আমরা সেটি শুনে আসতে চাই। চাঁদপুর থেকে আমাদের সহকর্মী তালহা জুবাইর কথা বলেছেন প্রান্তিক মানুষের সঙ্গে। চাঁদপুর থেকে নির্বাচনী ট্রেনে যুক্ত হচ্ছি আমি তালহা জুবাই। নির্বাচনী সময় যতই ঘনিয়ে আসছে ততই আলোচনা বাড়ছে নির্বাচনকে ঘিরে। এ বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে, চলুন জেনে আসি। রাজনীতি মানে হচ্ছে যে আমাদের ভিন্ন ধর্মী চিন্তা ভাবনা থাকতেই পারে, সেটা স্বাভাবিক, কিন্তু আসলে যে দাঙ্গা হাঙ্গামা দিয়ে চলে যেতেছে এটা আসলে একটু বেশি হয়ে যেতেছে। রাজনৈতিক দলের মধ্যে মানে সব সময় একটা সংঘর্ষ লেগে আছে। আসলে এই পরিস্থিতিতে আমাদের দেশের অনেক নেতিবাচক প্রভাব ফেলছে। মতের অমিল হলেই ঝামেলা হচ্ছে। তো এরকমটা যদি চলতে থাকে তাহলে হয়তো নির্বাচনটা সুষ্ঠুভাবে নাও হতে পারে। এর মাঝে নির্বাচন করলে কেউই স্যাটিসফাইড না। এমন হতে পারে যে 80% মানুষ যাবেই না ভোট দিতে। যে সময় দিছে ওই সময়ের মাধ্যমে যদি ওই সময়ের ভিতরে যে নির্বাচনটা হয় সুষ্ঠু হবে আমি আশা করি। জুলাই আগস্টে যেটা চাইছে ওটাই তো এখন আমাদের পূরণ হয়নি। সংস্কার বলতেই তো কিছু হয়নি, সেক্ষেত্রে আমরা নির্বাচন নিয়ে ভাবার তো কোনো প্রশ্নই আসে না এই জায়গায়। অ্যাজ আ ভোটার আমি চাইতেছি যে যেটাই আসুক, যাই আসুক, যে কোনো দলই আসুক, জাস্ট দেশটা সামনে ভালো মতো আগাক। বর্তমান যে পরিস্থিতি চলতেছে, যে ভবিষ্যতে যে ভালো নির্বাচন হবে, হওয়ার পরিস্থিতি ভালো দেখা যাইতেছে না। বিগত দিনে যে নির্বাচনগুলো হচ্ছে সুষ্ঠু নির্বাচন হয় নাই, মানুষ সামনের নির্বাচনকে একটা সুষ্ঠু নির্বাচন আশা করতেছে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আগে বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সাধারণ মানুষ নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। সময় গড়ালে বোঝা যাবে বাস্তব চিত্র কি। আমরা শুনলাম প্রান্তিক মানুষের কথা। ফিরতে চাই আলোচনায়। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং যুক্ত আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির। হাবিব ভাই, আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই। এর আগেও আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম যে আসলে
নানাভাবেই বিগত 3টি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। একটিকে রাতের ভোট বলা হচ্ছে, একটিকে ডামি নির্বাচন বলা হচ্ছে এবং একটিকে একতরফা নির্বাচন বলা হচ্ছে। এই 3টি নির্বাচন ছাড়াও আমরা দেখেছি যে 2008-এর যে সংসদীয় নির্বাচন, সেই সংসদ নির্বাচন নিয়েও নানা ধরনের কথা উঠেছে এবং সেই নির্বাচনের সবচেয়ে বড় অভিযোগটা আসলে সীমানা নিয়ে। বলা হচ্ছে নির্বাচন কমিশন, তৎকালীন নির্বাচন কমিশন আওয়ামী লীগের মতো করে তারা সীমানা সাজিয়েছে। আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এবার সেই আওয়ামী লীগের মতো সীমানাটাই থাকবে নাকি বিএনপি বলবে যে সেই সীমানাকে পুরো রদবদল করে দিয়ে নতুন করে ঢেলে সাজাতে? আমি বলতে চাই যে 111-এর সরকার সীমানা নির্ধারণ করেছিল, কিছু আইনও করেছিল, হানা ভোট রেখেছিল, তারপরে অফিস করতে গেলে বা ক্যান্ডিডেট হতে গেলে স্বতন্ত্র এতগুলো লোকের সমর্থন লাগবে, যে আইনগুলো হয়তো সঠিক ছিল না। এখন আগের যে সীমানা ছিল সেই সীমানা আগের মতো ফিরে আসবে নাকি পরিবর্তন হবে? কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা গেছে 6-7 লাখ ভোট ছিল, সেখানে হয়তো কমিয়েছে। আবার কিছু কিছু এলাকা বড় ছিল, সেখানে কমিয়েছে। যেটা বাস্তবসম্মত যেটা সেটাই হওয়ার দরকার। এবং যে কারণেই এই যে অভিযোগগুলি পড়েছে, যদি 2008-এরটা সবাই মেনে নিতেন তাহলে তার অভিযোগ দিত না কেউ। মানে 2008টাকে অনেকেই মনে করেছে যে সঠিক হয় নাই বলেই কিন্তু অভিযোগগুলি পড়েছে। এই অভিযোগ শুনানির পরে নির্বাচন কমিশন অবশ্যই একটা সিদ্ধান্ত নেবে। এটা আমার প্রশ্নের উত্তর গেল। আপনার প্রশ্নের উত্তর গেল। দ্বিতীয়ত কথা, আমার ভাই জয়নুল আবেদিন শিশিরকে আমি বলতে চাই যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা, আমাকে তো এনসিপি তো আমাকে আক্রমণ করেনি, এনসিপি আমার একটা কর্মীকেও মারেনি, এনসিপি আমার একটা কর্মীকে খুনও করেনি, এনসিপি দ্বারা আমি শাসিতও হই নাই। তাহলে এনসিপিকে আমি কেন মারতে যাব? যে দল আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মামলা দিয়েছিল, আমরা লক্ষ লক্ষ কর্মী জেল খেটেছি, প্রায় কয়েকশো মানুষকে জেল দিয়েছে, আমাকে তার ভিতরে সর্বপ্রথম বিগত সরকার আমাকে জেল দিয়েছিল, টকশো থেকে ধরে নিয়ে আসে সেই মামলা, ভাঙচুরি মামলা। তো আমরা সেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বহুবার বলছেন, আওয়ামী লীগ নেতারা যেদিন আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে সেদিন 5 লক্ষের বেশি মানুষ মারা যাবে, রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, রক্তের গঙ্গা বয়ে যাবে। সেই আওয়ামী লীগের একটা বাড়িতেও আমরা 5 তারিখে হামলা করিনি, যারা আমাদের অনেককে বাড়ি ছাড়া করেছিল, এলাকা ছাড়া করেছিল, একজন আওয়ামী লীগের লোককেও বিএনপি হত্যা করেনি। কারণ আমি একটা জেলার আহ্বায়ক, পাবনা জেলার, আমাদের নেতা 5 তারিখেই আমাদেরকে বলে দিয়েছিলেন নির্দেশনা, আপনাদের বোনকে ধর্ষণ করতে পারে, বাবাকে হত্যা করতে পারে, ভাইকে গুম করতে পারে, আপনার বাড়ি ভেঙে দিতে পারে, পুকুরের মাছ লুট করতে পারে, গরু বাছুর নিয়ে যেতে পারে, বাড়ি ছাড়া করতে পারে, কিন্তু আপনারা আইন হাতে তুলে নেবেন না। আমরা সেই আওয়ামী লীগেরই কাউকে আমরা হত্যা করিনি, তার এনসিপি ভাইদেরকে কেন আমরা হত্যা করব? আমাদের দলীয় কোন্দলে স্বার্থসিদ্ধির কারণে, অনেকে গ্রুপিংয়ের কারণে, নেতৃত্বের কারণে, হ্যাঁ কিছু কিছু মানুষ হতাহত হয়েছে, যেটা আওয়ামী লীগ রাষ্ট্রের ক্ষমতা যখন ছিল তখনও হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে হয়েছে বলে আমাদের হলে হবে এটা আমি গ্রহণ করি না, পছন্দও করি না, বলতেও চাই না। আওয়ামী লীগ একা একা নির্বাচন করেছে, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, তার ভিতরে তাদের অনেক হতাহত হয়েছে। তো এই জিনিসটা ভালো না, কোনো ক্ষেত্রেই ভালো না। তা আমি আর ভাই শিশিরকে এটুকু বলতে চাই যে বিএনপির নেতা জনাব তারেক রহমান সেই নির্দেশনা অবশ্যই দিবেন যে এনসিপির কোনো কারোর উপরে যেন কোনো ধরনের আক্রমণ করা না হয়। কারণ এনসিপির ভিতরে আমাদের কোনো রাগ নেই, তো এনসিপিকে আমরা সহায়তা করতে চাই। আমি পাবনা জেলার আহ্বায়ক, পাবনা জেলায় এনসিপি যারা আসে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো তুমি পাবনা জেলায় কোথাও এনসিপির কোনো কারোর উপরে হামলা হয়েছে কিনা, কারোর উপরে আক্রমণ হয়েছে কিনা, কাউকে ছোটো করা হয়েছে কিনা। এমনকি আমি ঈশ্বরদী বাড়ি, এনসিপি তোমাদের ঈশ্বরদী যারা আহ্বায়ক আছে ওদেরকে জিজ্ঞাসা করো, ওরা ঈদের সময় আমার সাথে এসে কুশল বিনিময় করে যায়। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 16ই ডিসেম্বর ওরা আমার কাছে আসে, ভাই আমরা নতুন রাজনৈতিক দল করতে আমাদের আশীর্বাদ করে দেন, আমাদের ভালোভাবে চলতে পারে। আমি বলছি ঠিক আছে। একটা ঘটনা ঘটেছিল, আমি চলন্তভাবে আমার নেতাদেরকে আমি গালিগালাজ করি না, তারপরেও আমি সেদিন এমন খাবার খেয়েছিলাম, কেন ওদের সাথে এই আসনটা করা হলো? ওরা আন্দোলন করেছে, ওরা বয়সে অনেক তরুণ, ওরা বিশ্ববিদ্যালয় থেকে কেবল বের হচ্ছে, ওদের সাথে তো আমাদের কোনো ধরনের কোনো প্রতিযোগিতা নেই, প্রতিদ্বন্দ্বিতা নেই। আমরাও তো আশা করি ছাত্র এরা সামনের দিকে এগিয়ে যায়, একটা দিন এরা সামনের দিকে ভালো কিছু করুক, দেশ জাতি এটা প্রত্যাশা করে। অতএব যারা আন্দোলনে ছিল, যেমন বাজি রেখেছে, আমরাও বাজি রেখেছি, দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি, আমাদের আহত হয়েছে, মারা গেছে। এনসিপিকে আমি সরকার আমি শেষ করে দিই, আমি শেষ করি আমি এটা শেষ করে তারপর আমি নির্বাচন কমিশনকে বলবো
আমি নির্বাচন কমিশনকে বলবো যে এরা আন্দোলন করেছে, এরা নতুন দল, বয়সে তরুণ, এদের ব্যাপারে সবসময় আমি বলি না একেবারে ছেড়ে দেন, তবে এদের ব্যাপারে যতটুকু শিথিল করা যায় এটা একটা দল করুক না, এরা দল করে সামনে থেকে নির্বাচন আসুক, এই সুযোগটা এদের দেওয়া উচিত। এদের যদি দলই করতে না পারে, এদের যদি নিবন্ধনে না হয়, তো ওরা সামনের দিকে রাজনীতি করবে কী করে? তো আর পুরনো যারা দল আছে, পুরনো নেতা আছে, তাদের ব্যাপারে তাদের যদি যথাযথ অফিস না থাকে, লোকবল না থাকে, তাদের ব্যাপারে আপনি নিয়ম মেনে চলেন, কিন্তু এদের ব্যাপারে কিছুটা কনসিডার তো করাই যায়। যেহেতু এরা নতুন আসছে, এরা মাঠে আসতেছে, তো এদের যদি আসতে না দেয়, আগে যদি আমরা এদেরকে বন্ধ করে দিই, তাহলে এরা জনগণের সামনে যাবে কী করে? জনগণের সামনে আগে ভালো কথা কিছু বলুক, ভালো কাজ কিছু করুক, তাহলে তো আগে যারা দল আছে তারাও দেখবে যে না, এনসিপি মাঠে আছে, এরা ভালো করবে, ভালো কথা বলছে, জনগণ এদের প্রতি আশ্বস্ত বা জনগণ এদের প্রতি আস্থাশীল। তো এই কাজটা তো করতে দেওয়া উচিত বলে মনে করি। আমি মনে করি ধন্যবাদ হাবিব ভাই, ছাড় দিলেও নিশ্চয়ই আপনার মতোই সবাই ভাববে এবং এটাই হবে বাংলাদেশের রাজনীতির জন্য একটি ইতিবাচক পরিবর্তন। আমরাও সেটাই প্রত্যাশা করি। জয়নাল আবদিন শিশির, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনি নির্বাচন কমিশনের উপর অভিযোগ এনেছেন যে আপনাদের নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন নানা ধরনের হয়রানিমূলক আচরণ করছে। আপনাদের সঙ্গে সেই আলোচনা আমরা অন্য আরেকদিন করব। আমরা নিশ্চয়ই, আপনি জানেন, ভোটের ট্রেনে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আজকের বিষয়টি যেহেতু সীমানা ও শুনানি, ইতিপূর্বে জামাত ইসলামের কাছেও আমি একই প্রশ্ন রেখেছিলাম। জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা নজর রাখছে, তাদের দলীয়ভাবে একটা কারিগরি টিম রয়েছে, নির্বাচন কমিশন কিভাবে সীমানার পুনর্বিন্যাসটা করে তারা সেই নজরটি রাখছে। আপনাদের দলের পক্ষ থেকে সীমানা নিয়ে কোনো ধরনের একাডেমিক বিশ্লেষণ করার জন্য সেই ধরনের কোনো প্রস্তুতি আছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে আমাদের একটি এই সীমানা পুনর্নির্ধারণের এবং নতুন যে আসন পুনর্বিন্যাস, এটার ব্যাপারেও আমাদের একটি টিম রয়েছে। আমরা সেই অভিযোগগুলো দিচ্ছি। আমরা ব্যক্তি পর্যায়েও যারা প্রার্থী হবেন সেই জায়গা থেকে তারাও দিচ্ছেন, এবং দলের পক্ষ থেকে কেন্দ্রীয় একটি কমিটিও করে দেওয়া হয়েছে। আমরা শুরু থেকেই বলেছি যে এই নির্বাচন কমিশন আমাদের প্রতি যে পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন সেটা প্রমাণ সাপেক্ষে আমরা উপস্থাপন করতে পারবো। প্রথমত হচ্ছে আমাদের যে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন কমিশন একটি মন্তব্য করেছেন এবং উনি আমাদেরকে শাপলা প্রতীক দিবেন না উনি বলে দিচ্ছেন, অথচ বাংলাদেশের আইন অনুযায়ী আমরা শাপলা প্রতীক পেতে পারি, অন্য এটা জাতীয় প্রতীক এই হিসাবে না, অন্য অন্য দলের ক্ষেত্রে যেভাবে পেয়েছেন আমরাও পেতে পারতাম। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন, আমরা আগ থেকে বলেছি এই নির্বাচন কমিশন নিয়োগ আইনটিও একটি ফ্যাসিস্ট আইন এবং নির্বাচন যে রাজনৈতিক দল যে নিবন্ধন প্রথা সেটিও 111 কালো আইন। এই আইনের মধ্যে দিয়ে আমাদেরকে আপনি ফেলবেন না, এটি নতুন করে পুনর্গঠন করা হোক, কিন্তু তারা এটি না করে বরং এটিকে আমাদের জন্য এটি আমাদের উপরে এমনভাবে খড়গ হয়ে চাপিয়ে দিলেন যে এখন এই জিনিসটা আমাদের উপরে অনেক বেশি কঠোরতা আরোপ করেছে এবং এই ফ্যাসিস্ট আইনের পুরোটুকু তারা এখন এনজয় করছে। এবং আমরা তো শুরু থেকে বলেছি এগুলো মানুষকে হয়রানি করার জন্য এবং ভোটাধিকার হরণ করার জন্য ফ্যাসিস্টরা এগুলো করে গিয়েছেন, 111-এর ওই কুশীলভরা করে গিয়েছেন মূলত মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য, প্রার্থীদেরকে হয়রানি করার জন্য, নাজেহাল করার জন্য। ঠিক বর্তমান নির্বাচন কমিশন এই দুইটি আইনেই কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি নাজেহাল করছেন, যেটা একদম আমরা শুরু থেকে বলেছি এই নির্বাচন কমিশন এভাবে করলে আসলে দেশের মানুষ কোনো সুষ্ঠু নির্বাচন এদের কাছে আশা করতে পারে না, কারণ এখানে কাঠামোটাই মূলত হচ্ছে ফ্যাসিস্ট কাঠামো এবং 111-এর কাঠামো। এই কাঠামোতে আসলে বাংলাদেশের মানুষের কখনো ভোটাধিকার এখানে আসলে প্রয়োগ হবে না এবং তারা আইনের প্রতি এখানে শ্রদ্ধাশীল থাকবে না। আরেকটি ভয়াবহ জিনিস ঘটছে, 2001 থেকে 2006-এর মধ্যে যে সমস্ত নির্বাচন কমিশনের কর্মকর্তারা এখানে নিয়োগ পেয়েছেন অধিকাংশ তো বিএনপিরে, তারা এখন হচ্ছে নির্বাচন কমিশনের সবচেয়ে বেশি এম্পাওয়ার এবং আওয়ামী লীগের লোকজনও তাদের সাথে এখন যোগ দিচ্ছেন, যদিও তারা মেন পদে না থাকলেও তারাও বিএনপি হওয়ার চেষ্টা করছেন। আওয়ামী লীগের লোকেরা এখন বিএনপি হয়ে যাচ্ছেন, কেউ হওয়ার পথে আছেন। আর 2001 থেকে 2006 যে সমস্ত নির্বাচন কমিশনের কর্মকর্তারা যোগ দিয়েছিলেন তারা এখন সগর্বে পুরোপুরি ক্ষমতা এক্সারসাইজ করছেন এবং আমাদের উপরে নিপীড়ন করছেন। আমরা এই জন্য বলছি এখানে আওয়ামী লীগ বিএনপির যে এখানে নিয়ন্ত্রণ, তাদের যে সেট আপ, এখানে আসলে অন্য কেউ এখানে নির্বাচন করে সুষ্ঠুভাবে তার ফলাফল পাবে এই প্রত্যাশা করা এটা একটা আকাশ কুসুম কল্পনা। কারণ এভাবে যদি আপনি দলীয়করণ করেন এবং দলীয় এক্সারসাইজ করেন নির্বাচন কমিশন থেকে শুরু করে একদম রুট লেভেলে কর্মকর্তা পর্যন্ত, তাহলে দেশের মানুষের ভোটাধিকার এখানে কখনো সম্ভব না। এখানে পুরোটুকুই ঢেলে সাজানো প্রয়োজন এবং এখানে নিরপেক্ষ লোকের অনেক ঘাটতি রয়েছে, এখানে নিরপেক্ষ লোক নাই বললেই চলে। জি, ধন্যবাদ জনাব আব্দুল শিশির, আপনাকে একই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাইকে, আপনাদের দুজনকেই। একটা কথা বলবো, জি
জি জি হাবিব ভাই। একটা কথা বলি, জি আমি বলি আমার ভাই শিরকে বলি যে নিরপেক্ষ লোক পাওয়া যাবে কোথায় ভাই? এখন নতুন করে তো নির্বাচন কমিশন সৃষ্টি করা যাবে না, তো আগের থেকে হয়ে আছে রাতারাতি একজনকে নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন বানিয়ে দেওয়া যাবে? এর মধ্যে থেকে বেছে চেষে সামনের দিকে নির্বাচন এগিয়ে যাবে। তখন দল যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা নেই, প্রশাসন মাঠে থাকবে, জনগণের আস্থা অর্জন করতে পারলে জনগণই মাঠে গিয়ে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের সঙ্গে একটি স্বাস্থ্যকর আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম সীমানা ও শুনানি নিয়ে, আমরা আরও এই প্রসঙ্গে কথা বলবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আমরা আজকের ভোটের ট্রেনে কথা বলছিলাম সীমানা ও শুনানি নিয়ে, তবে এ পর্যায়ে আমরা একটু শুনে নিতে চাই আজকের নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে কি আলোচনা হয়েছে। আমরা যতটুকু জেনেছি, আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ কথা বলেছেন ভোট নিয়ে। আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। সরকারের তরফ থেকেও নেই, নির্বাচন কমিশনের তরফ থেকেও নেই, আমাদের তরফ থেকে তো না থাকারই কথা। আমরা তো আরও আগেই নির্বাচন চেয়েছিলাম। রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের আগে দুই একটি রাজনৈতিক দল হয়তো মাঠের বক্তৃতায় উত্থাপন করছে, কিন্তু নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো আলোচনা আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনে ছিল না, কোনো এজেন্ডায় ছিল না, টেবিলে ছিল না। তো সুতরাং এই বিষয়ে আমি কোনো এখানে বক্তব্য দিতে চাই না। পিআরের বক্তব্য, মাঠের বক্তব্য মাঠেই দেয়া হবে। নির্বাচনে আমরা অংশ নিব বা নিব না এইসব বিষয়ে কোনো কথা তো আমরা বলি নাই। আমরা বলেছি আমাদেরকে একটা বিষয় স্পষ্ট করছি, নির্বাচনের সময় নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বর সৃষ্টি হয়েছে যে এনসিপিকে এভাবে ফ্রেম করা হয় যে আমরা নির্বাচন পিছাতে চাই। দেখেন, নির্বাচনের সময়টা আমাদের কাছে মুখ্য না। সেটা ফেব্রুয়ারিতে হতে পারে, সেটা প্রয়োজনে ডিসেম্বরে হতে পারে, সেটা প্রয়োজনে আরও এগিয়ে নিয়ে হতে পারে, আগামীকালও প্রয়োজনে হতে পারে, কোনো সমস্যা নেই। আমরা যেই জায়গাটায় ফোকাস করতে চাচ্ছি, যে জায়গায় দেখা যাচ্ছে যে আপনারা গণমাধ্যমকে আমি আহ্বান করব আমাদের বার্তাটার জন্য জনগণের কাছে পৌঁছে দেন। আমরা বলেছি যে নির্বাচন যদি হয় সেটির আগে কিছু শর্ত রয়েছে। এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলো এসছে, সেটি কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। সেটির বাস্তবায়ন, সেটির লিগ্যাল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন, আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন। বরং একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ এবং যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এই নির্বাচন যেন হয়, সেটির জন্য প্রয়োজনে আমরা সহায়তা করব। আমরা শুনলাম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর কথা। আমরা আলোচনায় ফিরতে চাই সীমানা ও শুনানি নিয়ে। আমরা আরেকটু আলোচনা করবো এই প্রসঙ্গে। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মিয়া আমিরুল। গত 3 দিন ধরেই সীমানা পুনর্নির্ধারণের অভিযোগের উপর শুনানি চলছে। আপনি সেই শুনানি 3 দিনই কাভার করেছেন। যতদূর জানি যে 2000-এর উপরে অভিযোগ আপত্তি জমা পড়েছে নির্বাচন কমিশনে, এর মধ্যে প্রায় 1200 অভিযোগ আপত্তি নিষ্পত্তি হয়ে গেছে। যদি একদম সংক্ষিপ্তভাবে বলেন মোটা দাগে আসলে মৌলিক পরিবর্তন কি আছে সীমানা পুনর্বিন্যাসে? ধন্যবাদ। আমরা যেমনটি দেখেছি যে সীমানা ঘিরে মূলত এবার যেহেতু একটি পরিবর্তিত পরিস্থিতিতে বিশেষ করে বিএনপি, জামাত এবং এনসিপি এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং সেই সাথে বিভিন্ন এলাকার যে যারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদের ঘিরে কিন্তু আমরা দেখেছি একটি আসন ঘিরে বেশ কয়েকটি এখানটা আবেদন পড়েছে। আমরা সেই আবেদনের শুনানির প্রেক্ষিতে যেমনটি লক্ষ্য করেছিলাম নির্বাচন কমিশনে, সেটি হচ্ছে পক্ষে বিপক্ষে কিন্তু নানা মত পড়ছে। যেখানটায় বলা হয়েছে যে মূলত জনসংখ্যা বিবেচনায় হলেও আমরা দেখেছিলাম যে যেই দলেরই যেই নেতাই তার আসনের কিংবা তার সুবিধা মতো তিনি কিন্তু সেই ধরনের দাবি করছেন এবং এই ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকে যেমনটি লক্ষ্য করেছি তারা কিন্তু খুব ভালোভাবে তারা বিশ্লেষণ করছেন। যদিও এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে খুব একটা হয়তো বা পরিবর্তন আসবে না এইবারের যে নির্বাচন কমিশন প্রাথমিকভাবে যে 39টি সীমানায় পরিবর্তন এনে যে খসড়া করেছিল সেই খসড়া থেকে খুব একটা পরিবর্তন আসছে না, খুব একটা পরিবর্তন আসছে না। কেননা আমরা যেমনটি লক্ষ্য করছিলাম এর পরবর্তীতে প্রায় 83টি আসন ঘিরে 1700-রও বেশি আবেদন পড়েছে, কিন্তু আবেদনগুলোর মধ্যে অনেকে এমন আবেদন করেছে যে তারা পক্ষে রয়েছে, অনেকে বলছে সেই সাথে তাদের যে আপত্তির জায়গা তারা বলছেন যে একটি ইউনিয়নকে যদি গ্রাম পর্যায়ে হয়ে থাকে এবং শহরাঞ্চলে আমরা দেখেছিলাম বিভিন্ন ওয়ার্ড কেন্দ্রিক তারা কথাবার্তা বলছেন, যেটি মূলত নির্বাচন কমিশনের এই যে সারা দেশের যে সীমানা রয়েছে সেটি আসলে এই অল্প সময়ের মধ্যে হয়তো বা তারা কতটুকু আমলে নেয় সেটি আসলে দেখার বিষয়।
কারণ আমরা দেখেছিলাম এর আগে বিশেষ করে যে শুরুতে বলছিলাম রাজনৈতিক দলের প্রতিনিধিদের কথা, তারা কিন্তু তাদের নিজেদের আসন নিয়ে তারা কিন্তু বেশ কয়েকবার কমিশনে এসেছিল। সময় খুবই সংক্ষিপ্ত, একদম সংক্ষেপে জানতে চাই 2008-এ যেই বড় অভিযোগ এসেছে যে আওয়ামী লীগকে সুবিধা দিতে গিয়ে তাদের মতো করে সীমানা সাজানো হয়েছে, সেই সীমানায় পরিবর্তন আসছে কিনা, সেই অভিযোগের নিষ্পত্তি কতটা হচ্ছে সামগ্রিকভাবে? সামগ্রিকভাবে আমরা আজকেও দেখছিলাম প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেই বিষয়গুলো তারা ভালোভাবে বিচার বিশ্লেষণ করছেন, যেহেতু সেই সময় প্রায় 100টিরও বেশি আসনে কাটছাট করা হয়েছে এবং এবারে যেটি বলা হচ্ছে যে মূলত যাতে করে একটি ভালোভাবে এটি পুনর্বিন্যাস হয়, তারা কিন্তু সেই বিষয় নিয়ে কাজ করছে, সেটি হয়তোবা ভালোভাবে হতে পারে বলে আমরা ধারণা করছি। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করছিলাম সীমানা ও শুনানি নিয়ে। দর্শক, এই ছিল আমাদের আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।